হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সব 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ফার্স্ট সামেটিভ এভলিউশনের ইতিহাসের, তো 6 দাগের কোশ্চেনটি আজকে আলোচনা করব। তো পেজ নাম্বার হলো 231। তো চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার। তো বন্ধুরা, যারা এখনো চ্যানেলটিতে নতুন আছো, তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে শুরু করব বিভাগ ক থেকে। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। আর যারা পিডিএফটি ডাউনলোড করে নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। তো এখানে সঠিক উত্তরটি হবে ক, রঞ্জিত গুহ। 70 বছর গ্রন্থটির লেখক হলেন বিপিনচন্দ্র পাল। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশিত হয়, সেটা 1853 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য। ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? ডেভিড হেয়ার। নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন, এখানে বিজয় কৃষ্ণ গোস্বামী হবে। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। তাহলে কোল বিদ্রোহের নেতৃত্ব দেন কে? সুই মুন্ডা। হুল কথাটির অর্থ কি? হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন, তো রামরতন মল্লিক ছিলেন বাংলার নানা সাহেব। তো এরপরে আসবো 10 দাগের। ভবানী পাঠক যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি ছিল চুয়ার বিদ্রোহ, নীল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো সঠিক উত্তরটি হবে গ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ। তো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ একটি বাক্যে উত্তর দিতে হবে। তো ভারতে গোয়েন্দা বিভাগ কার আমলে গঠিত হয়? তো ভারতে গোয়েন্দা বিভাগ গঠিত লর্ড ডাফরিনের সময়। তো বাগেশ্বরী শিল্প প্রবন্ধ বলি এর রচয়িতা ছিলেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাগেশ্বরী শিল্প প্রবন্ধ বলির রচয়িতা। এরপরে দেখো উপবিভাগ 2-2। তো ঠিক বা ভুল নির্ণয় করব। তো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে? উমেশ চন্দ্র দত্ত। তো এটা অবশ্যই ভুল হবে। তো কাঙ্গাল হরিনাথ ছিলেন এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক। এরপরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো এটাও ভুল হবে। এরপরে উপবিভাগ 2-3। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো তিতুমির বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো তিনি ধর্ম সংস্কার করতে চেয়েছিলেন, তিনি ব্রিটিশদের সমর্থন করেছিলেন, না তিনি জমিদার মহাজন ও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন? তো সঠিক ব্যাখ্যাটি হবে 3। এরপরে বিবৃতি 2। ইউরোপের বাজারে নীলের বড় চাহিদা ছিল, কারণ নীল থেকে ঔষধ তৈরি করা হতো, না শিল্পীরা ছবি আঁকার জন্য নীল ব্যবহার করতেন? এটাও হবে না। তো ব্যাখ্যা 3 নম্বর সঠিক হবে, কাপড় রং করার জন্য নীল ব্যবহৃত হতো। তো এরপরে আমরা বিভাগ গ, বিভাগ ঘ, উমো, তো এগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। তো বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো বিভাগ গ আলোচনা করব। তো পেজ নাম্বার হলো 231। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা 5টি প্রশ্নে আলোচনা করেছি। তো কার আমলে কবে ভারতে পুলিশ বিভাগ গঠিত হয়? তো ভারতের পুলিশ বিভাগ 1861 সালে ব্রিটিশ শাসন আমলে পুলিশ আইন 1861 এর মাধ্যমে গঠিত হয়। এটি তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা গ্রহণ করে। তো মেকলে মিনিট হলো 1835 সালে থমাস বেবিংটন মেকলে রচিত একটি প্রতিবেদন, যেখানে তিনি ব্রিটিশ ভারতের শিক্ষানীতির রূপরেখা নির্ধারণ করেন। এতে ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে প্রচলনের প্রস্তাব দেওয়া হয়, যা পরবর্তীতে ভারতের শিক্ষা ব্যবস্থায় গভীর প্রভাব ফেলে। এই নীতির ফলে ইংরেজি শিক্ষিত একটি শ্রেণী গড়ে ওঠে, যারা ব্রিটিশ প্রশাসনের সহায়ক হিসেবে কাজ করেছিল। এরপরে 3 নম্বর কোশ্চেনটি, নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? তো নব্যবঙ্গ আন্দোলন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলা ভাষা ও সংস্কৃতি স্বাধিকারী রক্ষার একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। এটি মূলত 1905 সালের বঙ্গভঙ্গের পর গড়ে ওঠে,
যখন ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার নামে বাংলা বিভক্ত করেছিল। এই আন্দোলনের লক্ষ্য ছিল বাংলা ভাষাভাষী জনগণের ঐক্য বজায় রাখা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এরপরে 3-4 খুদকাটি প্রথা কি? তো খুদকাটি বা কুন্তকটি হলো এক ধরনের ভূমি ব্যবস্থা যা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমিতে ব্যক্তি মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা স্বীকৃত ছিল। ব্রিটিশ সরকার এই ব্যবস্থা বাতিল করে ব্যক্তি মালিকানা চালু করলে মুন্ডাদের জমিগুলি বহিরাগত জমিদার, ঠিকাদার ও মহাজনদের হাতে চলে যায়। ফলে মুন্ডারা বিদ্রোহ ঘোষণা করে। অবশেষে 1908 সালে সোনারপুর প্রজাস্বত্ব আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার মুন্ডাদের এই প্রথা ভূমি ব্যবস্থা ফিরিয়ে আনেন। এরপরে 3-5 নম্বর কোশ্চেনটি, এলাকা চাষ বলতে কি বোঝো? তো নীলকররা যখন জমিদারদের কাছ থেকে জমি ক্রয় করে বা ভাড়া নিয়ে সেই জমিতে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করত, তখন তা এলাকা চাষ নামে পরিচিতি লাভ করে। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ ঘ। তো 7টি বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি। তো আমরা এখানে 3টি কোশ্চেনের অ্যান্সার আলোচনা করেছি। তো এখানে দেখো 4-1 আধুনিক ভারতে খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে লেখো। যেখানে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তো তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো আধুনিক ভারতে খেলার ইতিহাস চর্চা সম্পর্কে লেখো। তো 1 নম্বর পয়েন্টটি দেখো, আধুনিক ভারতে খেলাধুলার ইতিহাস চর্চা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় থেকে শুরু হয়। 2 নম্বর, ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে ক্রিকেট, ফুটবল ও হকি জনপ্রিয় করে তোলে। 3 নম্বর, 1920-এর দশকে ভারতীয় ক্রীড়া সংস্থাগুলোর গঠন শুরু হয়, যেমন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। 4 নম্বর পয়েন্ট, 1930-এর দশকে ভারতীয় হকি দল অলিম্পিকে ধারাবাহিকভাবে স্বর্ণপদক জিতে বিশ্ব মঞ্চে পরিচিতি লাভ করে। এরপরে 5 নম্বর পয়েন্টটি দেখো, স্বাধীনতার পর ভারত সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস স্থাপন। 6 নম্বর পয়েন্ট, 1983 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জয় করলে ক্রিকেট জাতীয় জনপ্রিয় খেলা হয়ে ওঠে। 7 নম্বর পয়েন্ট, 2008 সালে অভিষেক হওয়া আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্ব ক্রিকেটের অন্যতম বৃহত্তম টুর্নামেন্ট হয়ে ওঠে। 8 নম্বর পয়েন্ট, ভারতীয় ক্রীড়াবিদ ব্যাডমিন্টন, কুস্তি, শুটিং ও বক্সিংয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে। 9 নম্বর পয়েন্টটি, 2016 সালে পিভি সিন্ধু এবং 2021 সালে নীরজ চোপড়ার মতো খেলোয়াড়রা অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়েছেন। তো 10 নম্বর পয়েন্ট, বর্তমানে আধুনিক ভারতে খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ পেশা ও অর্থনৈতিক খাত হিসেবে স্বীকৃত। এরপরে 4-2 চার্লস উডের প্রতিবেদন সম্পর্কে যা জানো লেখো। তো 1 নম্বর পয়েন্টটি হলো চার্লস উডের প্রতিবেদন। 1854 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রকাশিত একটি শিক্ষানীতি সংক্রান্ত প্রতিবেদন। 2 নম্বর, এটি উডস ডেসপ্যাচ নামে পরিচিত এবং ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। 3 নম্বর পয়েন্ট, প্রতিবেদনটি প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার মধ্যে সংযোগ স্থাপনের উপর জোর দেয়। 4 নম্বর, এতে ইংরেজি ও স্থানীয় ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়। 5 নম্বর, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়, যার ফলে কলকাতা, মাদ্রাজ ও বোম্বে বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়। 6 নম্বর পয়েন্ট, সরকারি অর্থায়নে বিদ্যালয় স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। 7 নম্বর, নারীদের শিক্ষার প্রসারের প্রস্তাব এতে উল্লেখ করা হয়, যা পরে ব্রিটিশ ভারতের নারী শিক্ষার বিকাশে সহায়ক হয়। 8 নম্বর পয়েন্ট, প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষার উন্নয়নের পরামর্শ দেওয়া হয়, যা পরবর্তী সময়ে কারিগরি শিক্ষার প্রসার ঘটায়। 9 নম্বর পয়েন্ট, বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষার পরিবর্তে ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রচলনের আহ্বান জানানো হয়। 10 নম্বর পয়েন্ট দেখো, চার্লস উডের প্রতিবেদন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় আধুনিকীকরণের ভিত্তি স্থাপন করে এবং পরবর্তী ব্রিটিশ শিক্ষানীতিগুলোর জন্য পথ প্রদর্শক হয়। এরপর 4-3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। তো 1 নম্বর পয়েন্ট আছে জমিদারি শোষণ। তো ব্রিটিশ শাসন আমলে সাঁওতালদের জমি কেড়ে নিয়ে জমিদার ও মহাজনদের হাতে তুলে দেওয়া হয়, যা তাদের অসন্তোষের প্রধান কারণ ছিল। উচ্চ হারে কর ও খাজনা। 2 নম্বর পয়েন্ট, ব্রিটিশ সরকার ও জমিদাররা সাঁওতালদের উপর অত্যাধিক কর আরোপ করেছিল, যা তাদের জীবিকা কঠিন করে তোলে। 3 নম্বর পয়েন্ট, ঋণের ফাঁদ। সুদখোর মহাজনরা সাঁওতালদের উচ্চ সুদে ঋণ দিত এবং ঋণ পরিশোধ করতে না পারলে তাদের জমি দখল করে নিত।
4 নম্বর পয়েন্ট, জবরদস্তি শ্রম ও নিপীড়ন। ব্রিটিশ প্রশাসন, জমিদার ও মহাজনরা সাঁওতালদের বিনা পারিশ্রমিকে শ্রম দিতে বাধ্য করত। 5 নম্বর পয়েন্ট দেখো, প্রশাসনের অবহেলা। তো ব্রিটিশ সরকার ও স্থানীয় প্রশাসন সাঁওতালদের দুর্দশা নিরসনে কোনো পদক্ষেপ নেয়নি, বরং শোষকদের পক্ষে নিয়েছিল। সামাজিক ও সাংস্কৃতিক দমন। সাঁওতালদের নিজস্ব সামাজিক ব্যবস্থা ও সংস্কৃতিতে হস্তক্ষেপ করা হয়, যা তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। ব্যক্তিগত সম্পত্তি ব্যবস্থা। তো সাঁওতাল সমাজে জমির ব্যক্তিগত মালিকানা প্রচলিত ছিল না, কিন্তু ব্রিটিশরা এটি বাধ্যতামূলক করে, যা তাদের জন্য অস্বস্তিকর ছিল। 4 নম্বর পয়েন্ট, বাণিজ্যিক কৃষির চাপ। তো ব্রিটিশ সরকার সাঁওতালদের ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতির পরিবর্তে নগদ ফসল চাষে বাধ্য করেছিল, যা তাদের জীবিকার উপর চাপ সৃষ্টি করে। অস্ত্রের সহজলভ্যতা। তো সাঁওতালরা ঐতিহ্যগতভাবে শিকারী ও যোদ্ধা জাতি ছিল, ফলে বিদ্রোহের জন্য তাদের অস্ত্র সংগ্রহ করা তুলনামূলক সহজ হয়েছিল। সিধু ও কানু মুর্মুর নেতৃত্ব। তো 1855 সালে সিধু ও কানু মুর্মু সাঁওতালদের ঐক্যবদ্ধ করে বিদ্রোহের ডাক দেন, যা দ্রুত সাঁওতাল পরগনায় ছড়িয়ে পড়ে। তো 11 নম্বর পয়েন্ট হলো পুলিশ ও সরকারি কর্মচারীদের দুর্নীতি। তো পুলিশ ও প্রশাসন কর্মচারীরা জমিদার ও মহাজনদের পক্ষে নিয়ে সাঁওতালদের দমন করত, যা ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। 12 নম্বর পয়েন্ট, স্বাধীনতার আকাঙ্ক্ষা। সাঁওতালরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজেদের স্বাধীন জীবনধারা পুনরুদ্ধার করতে চেয়েছিল, যা বিদ্রোহের অন্যতম প্রধান কারণ। তো এরপরে আলোচনা করব বিভাগ উম। তো 15টি বা 16টি বাক্যে উত্তর দিতে বলছে এখানে। তো জওহরলাল নেহরু ইন্দিরাকে যে 30টি চিঠি লিখেছিলেন, তো তার গুরুত্ব বিবৃতি করো। তো জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে যে 30টি চিঠি লিখেছিলেন, সেগুলি ভারতের ইতিহাসে, সংস্কৃতি ও ভারতীয় জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই চিঠিগুলি 1928 সালে লেখা হয়, যখন ইন্দিরার বয়স ছিল 10 বছর। তো এগুলো পরবর্তীতে লেটার্স ফ্রম অ ফাদার টু হিজ ডটার নামে বই আকারে প্রকাশিত হয়। তো 1 নম্বর পয়েন্ট হলো ইতিহাস ও জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি। তো এই চিঠিগুলির মাধ্যমে নেহরু ছোট্ট ইন্দিরাকে বিশ্ব ইতিহাস, সভ্যতার বিকাশ, মানবজাতির অগ্রগতির বিষয়ে অবহিত করেন। 2 নম্বর পয়েন্টটি ভারতের ইতিহাস চর্চা। তো চিঠিগুলিতে ভারতবর্ষের অতীত গৌরব, সাম্রাজ্য, ঔপনিবেশিক শোষণ এবং স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়। 3 নম্বর পয়েন্ট, জাতীয়তাবোধ গড়ে তোলা। তো নেহরু ইন্দিরাকে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামের আদর্শ সম্পর্কে শিক্ষা দেয়, যা তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের ভিত্তি তৈরি করে। তো 4 নম্বর পয়েন্ট হলো বিশ্ব সভ্যতার পরিচিতি। তো প্রাচীন মিশর, গ্রিস, রোমান সাম্রাজ্য সহ বিভিন্ন সভ্যতার কথা এই চিঠিগুলিতে উঠে এসেছে, যা ইন্দিরার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। তো 5 নম্বর পয়েন্ট, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ। তো নেহরু ইন্দিরাকে সততা, দয়া, সাম্যবাদ এবং মানবতার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। 6 নম্বর পয়েন্ট, বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। চিঠিগুলিতে যুক্তিবাদী ও বৈজ্ঞানিক চিন্তাধারার উপর গুরুত্ব দেওয়া হয়, যা ইন্দিরাকে ভবিষ্যতে আধুনিক নেতৃত্ব গঠনে সাহায্য করে। তো 7 নম্বর পয়েন্ট, নারীর ক্ষমতায়ন। তো নেহরু ইন্দিরাকে নারী শিক্ষা ও নারীর অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন, যা তাকে পরবর্তী সময়ে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে অনুপ্রাণিত করে। 8 নম্বর পয়েন্ট, ঔপনিবেশিক শোষণের বাস্তবতা। তো ব্রিটিশ শাসন কিভাবে ভারতকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে শোষণ করেছে, তা নেহরু চিঠিগুলিতে ব্যাখ্যা করেন। তো 9 নম্বর পয়েন্ট, পরবর্তী ও ভালোবাসা পরিবার। 9 নম্বর পয়েন্ট হলো পরিবার ও ভালোবাসার বন্ধন। তো চিঠিগুলি শুধু ইতিহাস ও রাজনীতি নয়, বরং একজন পিতার স্নেহ ও ভালোবাসার প্রকাশও ছিল, যা ইন্দিরার মানসিক বিকাশে সহায়ক হয়। 10 নম্বর পয়েন্ট হলো সৃজনশীলতা ও কৌতূহল জাগানো। তো নেহরু তার কন্যাকে প্রশ্ন করতে ও নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করতে উৎসাহিত করেন। 11 নম্বর পয়েন্ট, স্বাধীনতা সংগ্রামের প্রেরণা। তো চিঠিগুলি ইন্দিরার মধ্যে স্বাধীনতা আন্দোলনের প্রতি শ্রদ্ধা ও সক্রিয় অংশগ্রহণের অনুপ্রেরণা যোগায়। রাজনৈতিক চেতনার বিকাশ। তো ছোটবেলা থেকেই ইন্দিরার মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়, যা ভবিষ্যতে তাকে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আসে।
গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার শিক্ষা। তো নেহরু চিঠিগুলিতে ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের সব অবস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। 14 নম্বর পয়েন্ট, পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। বিভিন্ন চিঠিতে প্রকৃতির সৌন্দর্য ও সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। 15 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। তো নেহরু ভারতকে বিশ্ব ইতিহাসের অংশ হিসাবে দেখার শিক্ষা দেন, যা ইন্দিরার কূটনীতিক দক্ষতা বাড়াতে সাহায্য করে। 16 নম্বর পয়েন্ট, প্রেরণা ও দিক নির্দেশনা। তো চিঠিগুলি ইন্দিরার ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাস ও সাহসিকতার ভিত্তি গড়ে তোলে, যা তাকে ভারতের অন্যতম শক্তিশালী প্রধানমন্ত্রী হতে সাহায্য করে। এই চিঠিগুলোর গুরুত্ব শুধু ইন্দিরার ব্যক্তিগত বিকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি পরবর্তীকালে অনেক তরুণ মনকে ইতিহাস, রাজনীতি ও মানবিকতার দিকে আকৃষ্ট করেছে। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নেক্সট ক্লাসে অপেক্ষা করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে।